বন্দে পুরুষোত্তম বরম ব্রহ্মময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আপনারা দেখছেন মোহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলের পরিবেশনায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় ধর্মালোচনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা শুনতেই পাচ্ছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বাংলাদেশের সিলেট থেকে মূলত আমরা এই ভিডিও করে থাকি। আমার বাড়ি বাংলাদেশের সিলেটে। যাই হোক, আমার সিলেটে বেশি বৃষ্টিপাত হয় আপনারা জানেন। এখন প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে ভিডিও করার প্রয়োজন বা করছে আর কি। হয়তো বৃষ্টির কারণে একটু ডিস্টার্ব হতে পারে, কভার করে দেবে। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ একটি আলোচনা। সৎসঙ্গ জগতে যখন আমাদের ঋত্বিক দেবতারা আমাদেরকে দীক্ষা নেওয়ার জন্য বলেন, আমরা অনেকেই, বিশেষ করে আমাদের মেয়ে সন্তান হলে আমরা বিয়ের আগে দীক্ষা নেওয়াতে চাই না। কারণ আমাদের একটা চিন্তাধারা থাকে, আমার মেয়েকে যদি শ্রী ঠাকুরের সৎসঙ্গে দীক্ষিত করি, কিন্তু বিয়ের সময় যদি তার সৎসঙ্গীর ছেড়ে পাওয়া না যায় তাহলে আমার কী হবে? তখন তো অনেক সমস্যা, অনেক জটিলতা করতে হয়। এই ব্যাপারে আমাদের বর্তমান আচার্যদের সুন্দর একটি সমাধান দিয়ে গিয়েছেন। অর্থাৎ সৎসঙ্গী মেয়েদের বিয়ের সময় সৎসঙ্গী ছেলে পাওয়া না গেলে আমাদের কী করণীয়, এই সম্পর্কে সুন্দরভাবে তিনি আলোচনা করে গিয়েছেন। আশা করি আপনার ভালো লাগবে। তো আপনি যদি এখানে সৎসঙ্গে হয়ে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা শুনতে থাকুন। আর বলে রাখি বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন, কিংবা জয়গুরু লিখবেন কমেন্টের মাধ্যমে। চলুন শুরু করি আজকে মূল আলোচনা। জয়গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, ঠাকুর এক জায়গায় বলে গিয়েছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই বাণীটিকে যদি আমরা আমাদের মতো করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এই দ্বারায় ভাবছ বসে চলবে কিসে, আমরা অনেক সময় ভাবি যে কিসে আমার চলবে, কিন্তু ঠাকুর বলেছেন এটা ভাববার জন্য আমাদেরকে নিষেধ করেছে। আমরা বরং আমাদের ভাবনা যিনি ভাবেন তাকে ভাবতে হবে। অর্থাৎ আমরা যদি ঠাকুরকে ভাবি, ঠাকুরই আমার ভাবনা ভাববেন। আমরা অনেক সময় দীক্ষা নেওয়ার আগে ভাবি, বিশেষ করে মায়েরা, অবিবাহিত মেয়ে হলে তার দীক্ষা নিতে চায় না। অনেকে মনে এই প্রশ্ন, আবার অনেক গার্জিয়ানকেও আমরা দীক্ষা নেওয়াতে চাই না। কারণ অনেকে মনেই এই প্রশ্নটা জেগেই থাকে যে হয়তোবা আমি এখন আমার মেয়েকে দীক্ষা দিয়ে দিলাম, কিন্তু বিয়ের সময় যদি সে দীক্ষিত পরিবার বিয়ে তার না হয় তাহলে আমার মেয়েটা কী হবে, এই ভেবে আমরা দীক্ষা নেওয়াতে চাই না। কিন্তু আমরা যদি ঠাকুরের এই বাণীটাকে একটু মেনে নেওয়ার চেষ্টা করি, ওই মেয়ের বিয়ে কোথায় হবে, কিভাবে হবে, সে ব্যাপারে ঠাকুরই সমাধান দিবেন। আপনাকে এই ভাবনা ভাবতে হবে না। আপনি শুধু ঠাকুরের কাজটা করে যান, ঠাকুরের কথা আদেশ আপনি পালন করে যান, তাহলে সেই মেয়ের বিয়ে হবে কোথায়, কিভাবে হবে, সেই ভাবনা ঠাকুরই ভাববেন। ঠাকুরের বাণীতে স্পষ্টভাবে বলা আছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে। আমি এই আমার মেয়ের ভাবনা করার জন্য কে? আমি ভাববার যিনি তিনি ভাবছেন। আমার ঠাকুর আমার মেয়েকে নিয়ে ভাবছেন, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমি শুধু তাকে ভাববো, আমি আমার ঠাকুরকে ভাববো, ঠাকুরই আমার সেই ভাবনা ভাববেন। সুতরাং আমি মনে করি আমরা যারা এ ধরনের চিন্তাধারা করি যে আমার মেয়েকে দীক্ষা নেওয়ালে পরবর্তীতে কী হবে, সেটা চিন্তা করার কোনো বিষয়ই নেই। ঠাকুরের উপর ছেড়ে দেন, ঠাকুরকে ভাবতে দেন, ঠাকুরই ঠাকুরের কাজ করে যাবেন। এছাড়াও আমাদের বর্তমান আচার্যদেব এই ব্যাপারেটা আচার্যদেবকে বলা হয়েছিল, এক দাদা তার মেয়ের বিয়ে লাগিয়েছেন, কিন্তু মেয়ে ঠিকই একটি অধিক সৎসঙ্গে দীক্ষিত নয় এমন পরিবারে বিয়ে দিতে হচ্ছে। সেই দাদা আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করেছিলেন। আচার্যদেব বলেছিলেন, সৎসঙ্গী পরিবারে একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে অধিকৃত পরিবারে। আচার্যদেব তাদের প্রতি বলেছেন, পাত্রপক্ষকে সুজা সাপটা বলে দেবেন, মেয়ে নিরামিষ খাওয়া, ইষ্টভীতি, প্রার্থনা ইত্যাদি করার কথা বলবেন। মেয়ে এইভাবে চলে, আমরা ওইভাবে চলি, এই হচ্ছে পরিবার। যদি পছন্দ হয় তাহলে এগুতে যেতে দিতে পারে, এগানো যেতে পারে। যদি এই পয়েন্টগুলোকে ব্রেক করা, ডিস্টার্ব করা যাবে না, কিন্তু এই পয়েন্টগুলোকে ব্রেক করা বা ডিস্টার্ব করা যাবে না। সব কথা নিজে বলে নেবেন, কারোর মাধ্যমে নয়। ওদের আত্মীয়দের সামনেই ওনাদের জানিয়ে দেবেন।
এ কথাও বলবেন, গুরুগৃহে গিয়েছিলাম এ কথা বলেছেন, আপনাদের সরাসরি জানিয়ে দিতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আলোচনা পত্রিকায় বিষয়টি তিনি উল্লেখ করেছিলেন। তাহলে দেখুন, আমাদের আচার্যদেবও স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি ঠাকুরের ইচ্ছায় একটি অধিকৃত পরিবারেও আপনার মেয়ের বিয়ে হয়, তারপরে আপনাকে কি করতে হবে, আপনি আগে থেকে ওদেরকে অবগত করতে হবে যে আমার মেয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত, সে নিরামিষ খায়, যদি সস্তানে হয়ে থাকে সে নিরামিষ খায়, সকালবেলা ইষ্টবিধি করবে, কাল সন্ধ্যা প্রার্থনা করবে। এতে যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে এগোনো যেতে পারে। মাছেদের বলেছেন তাহলেই সেখানে বিয়ে দেওয়া যেতে পারে। এবং সেই কথাটা আগে থেকে তাদেরকে মানে বিয়ে পাত্রীর অভিভাবককে জানিয়ে দিতে হবে, এবং এমনভাবে জানাতে হবে নিজের স্বয়ং মেয়ের বাবা হিসাবে বা মেয়ের ভাই হিসাবে আপনি নিজে থেকে জানাবেন, কারো মাধ্যমে নয়। একটা থার্ড পার্টি বা মিডিয়া বলা যেতে পারে, মিডিয়ার মাধ্যমে একটা বিয়েটা সংগঠিত হয় থেকে মিডিয়ার মাধ্যমে নয়, সরাসরি নিজে বলতে হবে। এবং এমনভাবে বলতে হবে যে পাত্রপক্ষের আত্মীয় স্বজনের সামনেই সেই কথাটা বলে নেওয়া প্রয়োজন। তাহলে যদি সবকিছু মেনে নেয় তাহলেই এগোনো যেতে পারে। তো প্রশ্ন হচ্ছে, এই অধিকৃত পরিবারে মেয়েটা হয়তো বা বিয়ে হয়ে গেল, কিন্তু পরবর্তীতে কি হবে? ওই যে বললাম, ওনার সেই ভাবনা ঠাকুর হয়তো মনে হতে পারে এই দীক্ষিত মেয়েটার উসিলায় সেই পরিবার অধিকৃত পরিবারের দীক্ষা গ্রহণ শুরু হয়ে যেতে পারে। জয় গুরু। আশা করি আপনার সাথে সেই প্রশ্ন উত্তরটা পেয়েছেন। যদি ভালো লাগে থাকে আবারও বলবো, আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জয় গুরু।